একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা সুপ্রাভেন্ট্রিকুলার এবং ভেন্ট্রিকুলার ট্যাকিয়ারিথমিয়াকে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হলো এনিথিং অ্যাবভ দ্য ভেন্ট্রিকল অ্যান্ড নাম্বার 2 ভেন্ট্রিকল এট দ্য লেভেল অফ ভেন্ট্রিকল। বিলো দ্য ভেন্ট্রিকল বলে কিছু হয় না, at the level of ventricle or anything above the ventricle. So anything above the ventricle এর মধ্যে আমরা ডিসকাস করেছি সাইনাস ট্যাকিকার্ডিয়া ডিউ টু ইনক্রিজড স্লোপ, এসিনোডাল অ্যাক্টিভিটি ইনক্রিজ স্লোপের জন্য সাইনাস ট্যাকিকার্ডিয়া দ্যাট মে বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট physiologically stimuli, pregnancy, hyperdynamic circulations. Inappropriate anything তোমার hyperthyroidism বা কোনো abnormal activity যেগুলো হরমোনাল। অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, যদি একটা সিঙ্গেল লোকাস হয় ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, যদি মাল্টিপল লোকাসে জেনারেট করে একটোপিক লোকাস অবভিয়াসলি তাহলে সেটাকে আমরা বলবো মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া ডায়াগনোসিস করার জন্য পিও মরফোলজি মোর দ্যান অর ইকুয়াল টু 3 না 2? 3, মোর দ্যান অর ইকুয়াল টু 3, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি কোনো পিওএম না পাওয়া যায়, খালি ফিব্রিলার ইও পাওয়া যায়, তাহলে আমরা সেটাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলবো। পিওএম যদি আমরা পাই এবং সেটা একটা শর্টটুথ প্যাটার্ন হয়, অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিএন্ট্রি সার্কিটের জন্য একটা শর্টটুথ আমরা ওয়েভ পাচ্ছিলাম, সেখানে আমরা দেখেছিলাম, তাহলে সেটাকে আমরা বলবো উইথ ব্লক, ফিক্সড ব্লক বা ভ্যারিয়েবল ব্লক। যদি ফিক্সড ব্লক হলে তাহলে রেগুলার পালস পাবো, যদি ভ্যারিয়েবল ব্লক হয় তাহলে ইরেগুলার পালস পাবো, তাহলে সেটাকে আমরা বলি অ্যাট্রিয়াল ফ্লাটার। অ্যান্ড these are all about supraventricular tachycardia. Then AV-NRT, AV nodal reentrant tachycardia, usually micro reentry, তার ফলে যে ট্যাকিকার্ডিয়া হয় পিওএব আমরা ভালো করে বুঝতে পারবো না, এটা রেগুলার পিএসবিটি যেটা গোদা বাংলায় সেটারই একটা ফর্ম AV-NRT, this is the most common form of PSVT. And lastly AV-RT, atrioventricular reentrant tachycardia, ঠিক আছে। আচ্ছা, নাও কামিং টু ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াকে আমরা কতগুলো সিকোয়েন্সে ভাগ করতে পারি, স্টেজে ভাগ করতে পারি। একটা হলো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ইটস জাস্ট সিম্পল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সেই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াগুলোর দুটো ভাগ, যদি সবগুলোর মরফোলজি একই রকম থাকে তাহলে সেটাকে বলবো মনোমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আর যদি সবগুলোর মরফোলজি আলাদা আলাদা থাকে সেটা পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। জাস্ট নামগুলো দেখো। 2 নম্বর হলো টর্সাডাস ডে পয়েন্টিস। আইসিইউ সেটিং এ সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আইসিইউ সেটিং এ সবথেকে বেশি ইম্পর্টেন্ট ইসিজি ফাইন্ডিং or ventricular tachycardia is torsades de pointis. And lastly ventricular fibrillation, this is also important in ICU setup and this indicates death or near death, right? Acha, few other issues, WPW syndrome আমরা সেটা স্পেশাল ইসিজি আন্ডারে আলোচনা করব। তো আজকে মানে আমরা এই তিনটে পার্ট ঝট করে দেখে ফেলবো, ঠিক আছে। নাও কামিং টু ventricular tachycardia. ventricular tachycardia জিনিসটা কি? সোর্স অফ ট্যাকিকার্ডিয়া ইজ এট দ্য লেভেল অফ ভেন্ট্রিকল। যদি কোন একটা ভেন্ট্রিকলে যদি সোর্স হয় তাহলে দিস ইজ এসি নোড, দিস ইজ বান্ডল, দিস ইজ এভি নোড, দিস বান্ডল অফ হিচ বাইফার্কেশন ভেন্ট্রিকলে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হলো সেপ্টাম, এই হলো ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম। তো আমরা ন্যারো কমপ্লেক্স কেন পাই? একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দুটো ভেন্ট্রিকেল সমানভাবে একই সঙ্গে এক্সাইট হয় বলে আমরা একটা কিউআরএস এর ন্যারো কমপ্লেক্স পাই, ঠিক আছে। এরকম হোক বা এরকম হোক বা এরকম হোক, একটা ন্যারো কমপ্লেক্স পাই, ঠিক আছে। এবারে সাপোজ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া মানে এই লেভেলে নয়, 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 এখানে নয়, বান্ডল অফ হিচে নয়, কোনোটাতেই নয়। এই ভেন্ট্রিকুলাম এই পার্টটাতে যে ট্যাকিকার্ডিয়া অরিজিন হচ্ছে সেটাকে আমরা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলছি, ঠিক আছে। তাহলে হিসাব করো, যদি এখানে না হয়ে বেশিরভাগ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যে সোর্স সেটা এই ল্যাটারাল ওয়াল হয়, ল্যাটারাল ওয়াল। তো যদি এখানে কোনো একটা সোর্স হয় তাহলে এখান থেকে ইম্পালসটা এই প্রান্তে যেতে সময় লাগবে। সময় লাগবে মানে কি, এই যে যেটা অল্প সময়ের মধ্যে পুরো রিপোলারাইজেশন হয়ে যাচ্ছিল সেটা ওয়াইড এন্ড হয়ে যাবে। So the most important characteristic feature of ventricular tachycardia is QRS widening, but very rarely QRS may be normal. কখন? যদি ধরো না সেপ্টামে হলো, এই একটা জায়গাতে হলো, এখান থেকে অরিজিনেট করে চট করে ও নর্মাল যে রাস্তাটা আছে, যে গ্রিন কালারের রাস্তাটা, সেটা যদি এক্সাইট করতে শুরু করে তাহলে তো সঙ্গে সঙ্গে বাকি মেন রাস্তা দিয়ে পুরোটা হয়ে যাচ্ছে। খুব রেয়ারলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ন্যারো কমপ্লেক্সও হতে পারে, কিন্তু আমাদের লেভেলও না, এমডি মেডিসিনের লেভেলও না, ওটা ডিএমএল লেভেল ইম্পর্টেন্ট। তোমাদের যে এমবিবিএস এর লেভেলে যেটা ইম্পর্টেন্ট, খালি এটা মনে রাখবে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া
শুড বি ওয়াইড কমপ্লেক্স। যখনই দেখবে একটা বিজারে নর্মাল কিউআরএস আসছে, কিউআরএস আসছে, নর্মাল কিউআরএস আসছে, হঠাৎ করে একটা বিজারে কমপ্লেক্স আসলো, তখনই সেটা তুমি বলে নিতে পারো, অ্যাজিউম করতে পারো যে দিস ইজ আ ভেন্ট্রিকুলার কমপ্লেক্স। যদি একটা আসে সেটাকে আমরা বলি প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা পিভিসি বা ভেন্ট্রিকুলার প্রি এক্সাইটেশন, বিপিই, অনেকগুলো নাম আছে, ঠিক আছে। তো এবারে এটা যদি বেশি সংখ্যক আসে সেটাকে আমরা তখন বলবো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সিম্পল। চল, সো এটা হলো এইটা দিস ইজ নরমাল কিউআরএস প্যাটার্ন। এটা লিড টু নরমাল কিউআরএস, নরমাল কিউআরএস, নরমাল কিউআরএস। হঠাৎ করে এখানে একটা এরকম ওয়াইড কিউআরএস আসলো, বুঝতে পারছো? সো দিস ইজ পিভিসি, প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, ঠিক আছে। একটা আসলো, এখানে আরো একটা আসলো। তো ইজ ইট নর্মাল ফেনোমেনন? ক্যান ইট বি নর্মাল ফেনোমেনন? সামটাইমস। বেসিক্যালি আমাদের বডিতে ফিজিওলজিতেও 2 + 2 = 4 হয় না, কখনো 4.5 হয়, কখনো 3.9 হয়। ঠিক তেমনি any premature complex it may be, তোমরা যদি কোনো একটা ইমার্জেন্সিতে কোনো একটা সিক পেশেন্টের এরকম পিভিসিস দেখো যেটা ইনফ্রিকুয়েন্ট, তাহলে আমরা সেটাকে খুব একটা পাত্তা দেব। যদি সেটা ফ্রিকুয়েন্ট হয়, এভরি থার্ড বিট, এভরি ফোর্থ বিট আসছে, মোর দেন 20% অফ দ্য টোটাল কিউআরএস বার্ডেন, আমরা যদি বলি টোটাল ধরুন 100 খানা কিউআরএস কমপ্লেক্স আছে, তার মধ্যে যদি 20 খানার বেশি কিউআরএস কমপ্লেক্স চলে আসে, তখন সেটাকে আমরা সিগনিফিকেন্ট করি। নাম্বারটা কখনো কোনো ভ্যারি করে, সেটা আমরা কনফার্ম করে নেব। ওই দেখাও ইসিজি উইদাউট মুশকিল। আচ্ছা, এই যে এটা তো একটা একটোপিক বিটস বা একটা একটোপিক ইম্পালস, সেটা দুই ভাবে হতে পারে। একটা হলো যে নর্মাল যে ইম্পালস, নর্মাল যে ডিপোলারাইজেশন ওয়েভ, সেটাকে হ্যাম্পার করছে না, তার রিদমটাকে হ্যাম্পার করছে না। দুই নম্বর হতে পারে হ্যাম্পার করে, কারণ যখনই একটা এরকম ডিপোলারাইজেশন করবে, তার মানে তার ঠিক পরেই রিপোলারাইজেশন ওয়েভ আসবে। তার মানে কি একটা অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড আসবে, একটা রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড আসবে, সেই তোমরা ফিজিওলজিতে পড়েছো, তাহলে সেই সেম জিনিসগুলো এখানেও আসবে। যদি সেই অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডের মধ্যে এই এসএ নোডের ইম্পালসটা এসে পৌঁছায়, তাহলে সেটা তো করতে পারবে না, সেটা তো ট্রান্সমিট করতে পারবে না। তাহলে একটা হলো ট্রান্সমিট করতে পারছে, একটা হলো ট্রান্সমিট করতে পারছে না। তার মানে যে নর্মাল যে কিউআরএস কমপ্লেক্স যে এসএ নোড থেকে আসছে, সেটার সাথে এই পিভিসির রিলেশন অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কম্পেনসেটরি এন্ড নন কম্পেনসেটরি। এটা দেখে কি মনে হচ্ছে, এই ঠিক এখান থেকে এইখান যেটার ওপরে পড়েছে তাকে তো ও শো করতেই পারবে না, কারণ সেই অনুযায়ী কন্ট্রাকশনটা হচ্ছে না। তাহলে এটার সাথে এটার যে গ্যাপ, সেটা দেখো এক্স্যাক্টলি ইকুয়াল টু এটার সাথে এটার গ্যাপ। তাহলে এসএ নোডের যে ইম্পালস, সেই ইম্পালস অনুযায়ী ভেন্ট্রিকুলার যে অ্যাক্টিভেশন, সেটা কিন্তু খুব একটা অল্টার করতে পেরেছে, করতে পারেনি। তাহলে দিস ইজ কম্পেনসেটরি, ঠিক আছে। যদি এটার তুলনায় বেশি হতো, সেটাকে আমরা বলতাম নন কম্পেনসেটরি প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। জাস্ট এইটুকুই মনে রাখো, এর ভেতরে অনেক কিছু আছে, সেগুলো মাথায় আনার কোনো দরকার নেই, ইউ উইল গেট কনফিউজড। এখানে দেখো এবার, তাহলে আমরা ফোকাল বা মাল্টিফোকাল কথাটা তফাৎ বুঝতে পেরেছি অ্যাট্রিয়াল কমপ্লেক্স করার সময়। প্রিম্যাচিউর অ্যাট্রিয়াল কমপ্লেক্স হতে পারে, সেখানে আমরা কি ওয়েভ পাবো, এখানে কিউআরএস দেখছি, তাহলে ওখানে পি দেখবো, অ্যাবনর্মাল কমপ্লেক্স একটা পি অ্যাবনর্মাল ওয়েভ পি দেখতে পাবো। এবার যদি 3 ধরনের বেশি অ্যাবনর্মাল পি ওয়েভস থাকে, সেটাকে আমরা কি বলি, মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। তাহলে যদি এই মরফোলজি দুটো একই, দেখো এখানেও যা মরফোলজি আসছে, এখানেও তা মরফোলজি আসছে, তার মানে এই যে পয়েন্টটা আমি এখানে দিয়েছি, সেই পয়েন্টটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ও লিমিটে একটা করে টাইমে একটা করে একটোপিক ইম্পালস জেনারেট করছে। সো দিস ইজ ইউনিফোকাল প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্সেস। কিন্তু এখানে দেখো এটা এক ধরনের কমপ্লেক্স হচ্ছে, এটা এক ধরনের কমপ্লেক্স হচ্ছে, এটা এক ধরনের কমপ্লেক্স হচ্ছে, আবার এটা এক ধরনের কমপ্লেক্স হচ্ছে। সো দিস ইজ अगेन প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স। কারণ নর্মাল কমপ্লেক্স হলো এইটা, তাহলে নর্মাল কমপ্লেক্স ছাড়া যাই দেখতে পাবো সেটাই, এবং যদি ওয়াইড কিউআরএস থাকে তাহলে সেটাই ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, কিন্তু মরফোলজি আলাদা। সো ডেফিনেটলি যেহেতু মরফোলজি আলাদা, তাহলে ডেফিনেটলি সোর্সটাও আলাদা হচ্ছে। একই সোর্স থেকে হলে একই মরফোলজি হওয়ার কথা, যেহেতু মরফোলজি আলাদা, সুতরাং ফোকাইটাও আলাদা, তাহলে ইট ইজ মাল্টিফোকাল প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্সেস। এইখানে দেখো এটা প্রথম কথা, ইজ ইট ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া? ইয়েস, ইট ইজ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কারণ হার্ট রেট মোর দ্যান 100, ঠিক আছে। তারপরে দেখো যে মনোমরফিক না পলিমরফিক, এটার মরফোলজি ডিফারেন্ট ছিল, এটার মরফোলজি সব এক, তাহলে ইট ইজ মনোমরফিক। মনোমরফিক
ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে তোমাদের ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ইউজুয়ালি আমরা দিই না, কিন্তু যদি দিই তাহলে প্রথম কথা ভিটি বা নন ভিটি সেটা তো বলতেই পারবে। যদি ভিটি বলো, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলো, আমরা ভিটি বলে সংক্ষেপে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট এটুকু তো বলতে পারবো আমরা যে ওদের ইট ইজ মনোমরফিক নাকি পলিমরফিক। যদি সমস্ত কমপ্লেক্স একই রকম দেখো, একটা লিডে একই রকম কমপ্লেক্স দেখো, V1 এ একই রকম, V2 তে একই রকম, সব একই রকম কমপ্লেক্স থাকে, তাহলে দিস ইজ মনোমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা ডায়াগনোসিস করা সবথেকে সহজ। যদি দেখো এক একটা কমপ্লেক্সের সাথে আরেকটা কমপ্লেক্সের মিল নেই, তখন সেটাকে আমরা বলবো পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। পরে আসছি। এইখানে দেখো একটা মজার জিনিস হয়েছে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে একটা হঠাৎ করে সাইনাস রিদম চলে আসলো, আবার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে, আবার সাইনাস রিদম চলে আসলো, আবার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আবার সাইনাস রিদম। So this is known as non-sustained ventricular tachycardia if the duration of ventricular tachycardia is less than 30 seconds. এখানে দেখো লেখা আছে ডিউরেশন যদি less than 30 সেকেন্ড হয় সেটাকে আমরা বলবো নন সাস্টেইনড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই ক্যাটাগরাইজেশন গুলোর কারণ আছে। যখন আমরা পেসমেকার ইনসার্ট করি বা সিআরটি ইনসার্ট করি তখন তার ইন্ডিকেশন এই সাস্টেইনেবিলিটির উপর ডিপেন্ড করে। যদি নন সাস্টেইন হয় তাহলে একরকম ইন্ডিকেশন তৈরি হয়, যদি সাস্টেইনড হয় তাহলে সেটা আরো বেশি খারাপ, সেখানে অন্য ধরনের ইন্ডিকেশন তৈরি হয়। তাহলে নন সাস্টেইনড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, দ্যাট ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হুইচ পারসিস্টস লেস দ্যান 30 সেকেন্ড। যদি মোর দ্যান 30 সেকেন্ড পারসিস্ট করে তাহলে দিস ইজ নোন অ্যাজ পারসিস্টেন্ট ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, রাইট? এটা দেখো এখানে কোনো রিফ্লেকশন দেখানো হয়নি, নরমালি এসএনও অ্যাক্টিভিটি নেই, তাহলে দিস ইজ সাস্টেইনড মনোমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। প্রত্যেকটা ফ্রেজ এক্সপ্লেন করতে পারছি আমরা। ট্যাকিকার্ডিয়া মোর দ্যান 100, কিউরাস কমপ্লেক্স হোয়াইট, সো ইট ইজ ভেন্ট্রিকুলার, তাহলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সবগুলো দেখতে একই রকম, সো ইট ইজ মনোমরফিক। মোর দ্যান 30 সেকেন্ড পারসিস্ট করছে, এটা এখানে দেখাতে পারছি না আমরা পুরোটা, অ্যাজিউম করো মোর দ্যান 30 সেকেন্ড পারসিস্ট করছে, সো দিস ইজ সাস্টেইনড মনোমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তোমাদের লেভেলে খালি দুটো জিনিস মাথায় রাখতে হবে, কারণ সাস্টেইনিটি দেখার জন্য মিনিমাম 30 সেকেন্ডের স্ট্রিপ লাগবে। আমরা খুব কম 30 সেকেন্ডের স্ট্রিপ ইসিজির লিডে আমরা পাই, আমাদের আলাদা করে বের করতে হয়, তো সেক্ষেত্রে আমরা সেটা দেবো না। তাহলে সাস্টেইন নন সাস্টেইন বলার দরকার নেই, মাথা রাখানোর দরকার নেই, খালি দেখবে ক্লিনিক্যাল প্র্যাকটিসের দরকার হবে, খালি দেখবে এখানে মনোমরফিক না পলিমরফিক, এই দুটো যদি আলাদা করতে পারে উই আর হ্যাপি, রাইট? এবার দেখো এটা কিরকম, এটা একরকম মরফোলজি, এখানে একরকম মরফোলজি, এখানে একরকম মরফোলজি, আবার এই মরফোলজি গুলোর সঙ্গে পরস্পরের মিল নেই। এখানে দেখো পুরো কেমন বিজার্ড, এটাও বিজার্ড, সো দিস ইজ পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক? পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখো, এখানে এটাও কি হোয়াইট কিউআরএস কমপ্লেক্স আছে, তাহলে ইট ইজ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অবভিয়াসলি, তাহলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। মনোমরফিক না পলিমরফিক? অবভিয়াসলি পলিমরফিক। সাস্টেইন না নন সাস্টেইন? যদি এটা মোর দ্যান 30 সেকেন্ড থাকে, মোর দ্যান 30 সেকেন্ড থাকে তাহলে এটা আমরা সাস্টেইন বলবো। নন সাস্টেইন কেন বলছো? কোনো এসএনোডাল দেখতে পাচ্ছ নরমাল কিউআরএস আছে কি নেই? ভালো করে দেখো, কোনো নরমাল কিউআরএস নেই, সো দিস ইজ sustained, likely sustained, we are not sure, but likely sustained polymorphic ventricular tachycardia, right? এখানে দেখো, এখানে একটা মজার জিনিস দেখতে পাচ্ছ, এই প্রথমে কমপ্লেক্স আস্তে 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 বাড়লো নরমাল, আবার বাড়লো নরমাল, আবার বাড়লো নরমাল। তাহলে এটা মনে হচ্ছে যে একটা অ্যাক্সিস বরাবর এটাকে পাক দেওয়া হচ্ছে। তোমরা যদি একটা লম্বা রিবন, যে আমরা গলাতে রিবন গুলো ঝুলাই এই ফ্যাকাল্টি হেনা তেনা, সেই রিবন গুলো যদি তোমরা একটা পাক দাও তাহলে সেই রিবন গুলো কি হবে? ভাঁজ হয়ে যাবে। তাহলে এইরকম এরকম এরকম আমরা একটা একদিক থেকে যদি আমরা 2 ডাইমেনশনালি দেখি তাহলে এরকম পাবো। তাহলে মনে হবে একটা দড়ির উপর পাক দেওয়া একটা জিনিস। দর্শকদের পয়েন্টেজ মানে হলো পয়েন্টে পাক দেওয়া। এটা দেখো, এই যদি আমরা এটাকে মোটামুটি একটা অ্যাক্সিস ধরি তাহলে এই অ্যাক্সিস বরাবর মনে হচ্ছে পাক খেয়ে এই ventricular complex গুলো আসছে। That is why this is known as TDP, torsades de pointis. এটা টিপিক্যাল। এটা যদি একবারও লাইফে না দেখো, তাও যদি প্রথমবার আইসিইউতে ডিউটি দিতে গিয়ে কোন একটা পেশেন্ট দেখো, তুমি বলে দেবে দিস ইজ টিডিপি। খুবই স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক, পুরো টিপিক্যাল এইরকম মোচড় দেওয়া। তাহলে ইট ইজ মনোমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আর পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া? বলো। Obviously polymorphic, man. Each and every complexes are different from other.
So it is definitely polymorphic. So it is a part of polymorphic ventricular tachycardia, although it has some pattern. That is what we can say. একটা প্যাটার্ন আছে, that doesn't mean that it is monomorphic. It is definitely polymorphic tachycardia, polymorphic ventricular tachycardia. এবং বুঝতেই পারছো যখন এরকম পলিমরফিক পাবো তার মানে নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট ফোকাসে নয়, তাহলে একটা ডিফিউজ ডিজিজ মানে একটা সিস্টেমিক ডিজিজও হতে পারে, ডিসইলেক্ট্রোলাইটিমিয়া। তাহলে যত সিস্টেমিক কজ অফ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া সবগুলো টিডিপি করতে পারে, কিউটি প্রলং সেটাও টিডিপি করতে পারে, আমরা কজগুলো পরে আসছি। সো বেসিক্যালি দিস ইজ পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, যেখানে একটা নির্দিষ্ট এরকম আমরা প্যাটার্ন পাবো। না না না, ইচ এন্ড এভরি টাইম এটাই পাওয়া যাবে। ইট ইজ ইউ ক্যান সে কোইন্সিডেন্স বাট ইট ইজ স্পেসিফিক। এরকম থাকলেই তখনই আমরা টিডিপি বলবো, ঠিক আছে? কোথায় সেম প্যাটার্ন? পলিমরফিক শোনো ভালো করে ক্লিয়ার হয়ে নাও, মনোমরফিকে প্রত্যেকটা কমপ্লেক্স একই রকম, ইচ এন্ড এভরি কমপ্লেক্স এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড মনোমরফিক। এখানে দেখো এটার সাথে এটার মিল আছে একটু মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি নেই, কারণ আস্তে আস্তে এদিকে যাও এটার সাথে এটার মিল আছে নেই, তাহলে ইট ইজ ডেফিনেটলি পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। বাট তার একটা সাবসেট আমরা দেখছি, একটা প্যাটার্ন পেয়েছি, মনে হচ্ছে একটা দড়ির একটা পয়েন্টে মোচড়ানো, দ্যাট ইজ হোয়াই উই হ্যাভ নেমড ইট অ্যাজ টসারেস দে পয়েন্টিস, টিডিপি। কি কি কারণে হয়? প্রলং কিউটি, যে কোনো কারণে যদি প্রলং কিউটি হয় তাহলে আমরা টিডিপি পেতে পারি। কজগুলো মেনলি তোমাদের মনে রাখতে হবে, কিউটি প্রলঙ্গেশনের কজ এখানে লেখা নেই না, ওকে আই এম সরি। টিডিপির কজগুলো তোমাদের মনে রাখতে হবে, টসারেস দে পয়েন্টিস, যে কোনো ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি সেটা টিডিপি করতে পারে, বা যে কোনো ড্রাগ যেটা কিউটি প্রলং করতে পারে। আমরা গতদিনকে ডিসকাস করছিলাম কিউটি প্রলঙ্গিং কিছু ড্রাগ, অ্যাজিথ্রোমাইসিন, ডোমপেরিডন, এইচসিকিউ, ঠিক আছে, ইভেন কুইনিন, আদার অনেক অ্যান্টিবায়োটিক্স আছে, ক্লাস 3 অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস, অল দ্যাট কজ প্রলং কিউটি ইন্টারভাল, এবং সেই প্রলং কিউটি একটা প্রিডিসপোজিং ইম্পর্টেন্ট প্রিডিসপোজিং ফ্যাক্টর অফ টিডিপি। তো যখনই আমরা টিডিপি দেখবো কোন একটা রানিং মনিটরে, তখনই আমরা খুঁজবো এই পেশেন্টে যখন প্রথম এসেছিল তার ইসিজিতে দেখা, সেই ইসিজি খেয়াল করলে দেখবে যে পেশেন্টের কিউটিটা প্রলং। কিভাবে কিউটি প্রলং দেখবো? গোদা গোদা চোখে। হাউ ক্যান উই অ্যাসেস দ্যাট কিউটি ইজ প্রলংড? এখান থেকে বলো কিউটি প্রলঙ্গেশনের কোনো আমরা প্যাটার্ন পাচ্ছি এখানে? বলতে পারবো whether it is the QT is prolonged or not? না, একটা তো হলো QTC, তুমি কারেক্টেড কিউটি ইন্টারভ্যাল মাপলে, ঠিক আছে, রুট ওভার আর ইন্টারভ্যাল করে, ঠিক আছে, ভাগ করে সেটা দিয়ে, ঠিক আছে, কিউটি বাই রুট ওভার আর ইন্টারভ্যাল, এটা কিউটি কারেক্টেড। ওটা একটা প্রসেস তো আছেই ক্যালকুলেটেড, যেটা আমাদের ইসিজি তো পেয়ে যায় এখন কম্পিউটার ইসিজিতে। কিন্তু এমনি গোটা গোটা ভাবে আমরা কিউটি এখান থেকেও অ্যাসেস করতে পারি। দেখো এটা আর ইন্টারভ্যাল আর এটা কিউটি ইন্টারভ্যাল কোনটা? এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট অবধি। যদি দেখা যায় দিস পয়েন্ট appears more than 50% of total RR interval, then we can say that definitely there is QT prolongation. যদি এই ডিসটেন্সটা 50% এর বেশি হয় তাহলে আমরা বলতে পারি যে কিউটি প্রলং, বেসিক্যালি কারেক্টেড কিউটি প্রলং, এটাও আমরা বলতে পারি, ঠিক আছে। চলো নাও কামিং টু মোর গ্রিভিয়াস প্রবলেম, দ্যাট ইজ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এখানে দেখো ইন ভেন্ট্রিকুলার তফাৎ কি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে? হোয়াট ইজ দ্যাট? এই দেখো এই ওয়েভটা দেখো, এখানেও তো ওরকমই ওয়েভ পাচ্ছি কম বেশি, এরকমই ওয়েভ পাচ্ছি কম বেশি, কিন্তু এটাকে আমরা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলছি, এটাকে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলছি। কেন? ইন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া you will feel pulse, there will be organized mechanical transformation, there will be contraction, but in ventricular fibrillation, just like atrial fibrillation, there will be no effective contraction, so pulse will be absent. বোঝা গেল? তাহলে one of the most common finding at ICU is ventricular fibrillation followed by cardiac asystole. Asystole মানে কোনো ওয়েভ পাচ্ছ না, আর তার জাস্ট আগে এই ventricular fibrillation আমরা ওয়েভ পাই। সো দিস ইজ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এটা চিনতে কারো অসুবিধা হবে? কেউ ভুল করবে না তোমরা, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে আরেকবার আমরা ডিভিশন করব। দিস ইজ প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কমপ্লেক্সিস অ্যান্ড ইউনিফোকাল, দিস ইজ মাল্টিফোকাল প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কমপ্লেক্সিস,
মনোমরফিক নন সাস্টেন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কারণ এখানে নর্মাল অ্যাক্টিভিটি আমরা পেয়ে যাচ্ছি। তারপরে মনোমরফিক সাস্টেন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তারপরে পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এটাও পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এখানেও দেখো এরকম আমরা টর্সাল ডিসডি পয়েন্টেসের ফিচার্স পাচ্ছি, এখানেও আমরা সেরকমই ফিচার্স পাচ্ছি, ঠিক আছে। তো এটাও টিডিপি, ইট ইজ অলসো পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, বাট এখানে দেখো এরকম একটা ফিচার্স পেয়ে যাচ্ছি। যে কোনো লিডে কোনো ব্যাপার না, যে কোনো লিডে যদি তুমি ওরকম প্যাটার্ন পাও তাহলে উই ক্যান সে ইট অ্যাজ টিডিপি। এবং যখন আমরা কিউটি প্রলঙ্গিং কোনো ড্রাগ বা কোনো ম্যানুভার বা কোনো ট্রিটমেন্ট যদি থাকে সেটাকে আমরা কারেক্ট করার চেষ্টা করি। এমনি যে কোনো কিউটি প্রলঙ্গেশন ইজ ডেঞ্জারাস, এনি কিউটি প্রলঙ্গেশন, রাইট। তোমাদের যদি মনে থাকে যখন কোভিড আমাদের প্রথম আসলো, মানে প্রথম না প্রায় 1 বছর হয়ে গেল, তারপরে লোকে চিকু খাচ্ছিল, অ্যাজিথ্রোমাইসিন খাচ্ছিল, একসাথে সব খাচ্ছিল। তারপরে একজন ডক্টর এক্সপায়ার করেছিল, ইয়াং ডক্টর। তো তখন অ্যাজিউম করা হয়েছিল ইট মাইট বি আ কেস অফ প্রলংড কিউট ইন্টারভাল initiated by HCQ accentuated by azithromycin that ultimately lead to ventricular tachycardia and ঠিক আছে, এটা পস্টুলেট করা গিয়েছিল, কিন্তু ইট মাইট নট বি দ্য কেস, বাট এটা ভাবা হয়েছিল, ঠিক আছে, কারণ দুটোই কিউটি প্রলঙ্গিং ড্রাগ। তারপরে যদি ডোমপিরিডন খাই সেটাও কিউটি প্রলঙ্গিং ড্রাগ, তাহলে সবগুলো ডেঞ্জারাস। অন্য কোনো অ্যান্টিবায়োটিক সেটাও কিউটি প্রলঙ্গেশন করতে পারে, তো এটা আমাদের মাথায় রাখতে হয়। Okay, so this is all about ventricular tachycardia, supraventricular tachycardia, tachyarrhythmia and bradyarrhythmia, ঠিক আছে। Now coming to ECG changes of coronary artery disease, আমরা একটু আলোচনা করব। কারো কোনো কনফিউশন এই লেভেলে এসে? কনফিউশন নেই, ভেরি ইজি জিনিস। আমি তোমাদের রিকোয়েস্ট করছি, এই যে পিডিএফটা দেওয়া হয়েছে বা পার্থ স্যারের যদি কোনো পিডিএফ দিয়ে থাকে সেগুলো বারবার দেখো, যে কোনো ফ্রি টাইমে দেখো, দু তিনজন বন্ধুকে দেখা, বলে এটা কি, খুবই সিম্পল জিনিসগুলো ফোকাস করবে, কোনো কঠিন জিনিস নয়। আমি হাতে গুনে তোমাদের 10 থেকে 15 খানা এসিজি লিখবো, বলবো, সেগুলোর মধ্যেই ঘুরে ফিরে অ্যান্সার থাকবে। কি তোমরাও জানো, অলরেডি আমরা ডিসকাশন করে ফেলেছি 6-7 খানা। আর এই মায়োকার্ডিয়াল ইনফারকশন, এখান থেকে 4-5 খানা এসিজি থাকবে। সেই গোটা 15 খানা এসিজি যদি তোমরা ঠিকঠাক আয়ত্ত করতে পারো, ডায়াগনোসিস করতে পারো, উই আর মোর দ্যান হ্যাপি, লিটারালি, ঠিক আছে। So what is this? This is atherosclerotic plaque. Is it stable or unstable? It is definitely unstable. That is why there is breach, that is why there is thrombus formation. এটা স্টেবল হতে পারে, কিন্তু this is unstable, ঠিক আছে। আনস্টেবল প্লেকের ডেফিনিশন প্যাথোলজিতে রবিনস থেকে তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে, কাকে আনস্টেবল প্লেক বলে। লিপিড কোর কিরকম থাকে, ক্যালসিয়াম কোর কিরকম থাকে, ওপরের এন্ডোথেলিয়াম কিরকম থাকে, আই এম নট গোয়িং ইন ডিটেলস, এটা প্যাথোলজি ডিসকাশন, রাইট। এনিওয়ে, তো এটা ছবিটা দেওয়ার কারণ হলো এখানে দেখো একটা পার্সিয়াল অবস্ট্রাকশন হয়েছে, ঠিক আছে। এটা যদি আরো বেশি প্রলং করে তাহলে কমপ্লিট অবস্ট্রাকশন করতে পারে। যদি পার্সিয়াল অবস্ট্রাকশন হয় তাহলে আমরা এক ধরনের ইসিজি পাই, সেটাকে আমরা কি বলি? নন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফারকশন বা নন এসটি এলিভেশন অ্যাকিউট করোনারি সিনড্রোম, নন এসটি এলিভেশন অ্যাকিউট করোনারি সিনড্রোম, এটা ব্রডার টার্ম, এটা ইউজ করা উচিত। তার দুটো ভাগ, একটা হলো আনস্টেবল অ্যাঞ্জাইনা, একটা হলো নন এসটি এলিভেশন এমআই, রাইট। দেখো তাহলে দিস ইজ দ্য ভালনারেবল প্লেক, দ্যাট ইজ আনস্টেবল প্লেক। সেখান থেকে এখানে থ্রম্বাস ফর্ম করলো, সেই থ্রম্বাসটা যদি পার্সিয়ালি অবস্ট্রাক্ট করে তাহলে এসটি ডিপ্রেশন হচ্ছে, যদি কমপ্লিট অবস্ট্রাকশন করে এসটি এলিভেশন হচ্ছে, ঠিক আছে। এবারে সিকোয়েন্সিয়াল চেঞ্জেস, সেগুলো হয়তো ডিসকাশন হয়ে গেছে। সব থেকে আর্লিয়েস্ট চেঞ্জেস হাইপার অ্যাকিউট টিওএফ, টিওএফটা হাইপার অ্যাকিউট হয়, টেন্টেড টিওএফ বলা হয়, মানে টিওএফটাতে নর্মালি এইরকম হয়, স্লার্ড হয়, সেটা এইরকম হয়। তাহলে টিওএফ এর মরফোলজি তোমরা যদি প্রায় ধরো 1 লাখ এসিজি দেখে নাও তাহলেই বুঝতে পারবে, যে তারপরে আস্তে আস্তে বুঝতে পারবে যে হুইচ ইজ নর্মাল টিওএফ, হুইচ ইজ অ্যাবনর্মাল টিওএফ। এই টেন্টিং বোঝা তোমাদের প্রাথমিক একটু অসুবিধা আমারও হয়, তোমাদেরও হবে, কিন্তু যখন প্রায় 1 লাখ ইসিজি দেখে নেবে তখন বুঝতে পারবে যে টেন্টেড এই ইসিজি যে প্যাটার্নটা সেটা খুব একটা নর্মাল মনে হচ্ছে না। তারপরে ইন মিনিটস আওয়ার্স, তাহলে প্রথম হাইপার অ্যাকিউট টিওএফ, দিস ইজ দ্য আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশনস, উইদিন মিনিটস মিনিটস টু আওয়ার্স পরে তারপরে এসটি এলিভেশন চেঞ্জ হবে, তার সঙ্গে হাইপার অ্যাকিউট টিওএফ হবে, আস্তে আস্তে টিউবের হাইট কমতে থাকবে, এসটিটা পারসিস্ট করবে, তারপরে আওয়ার্স টু ডেজে কিউএফ জেনারেট করতে শুরু করবে, আরও এবার হাইট কমতে লাগলো, তারপরে কিউএফ জেনারেট করলো, লাস্টে খালি কিউ আর টি চেঞ্জেস আমরা পেয়ে যাই। সো দিস ইজ দ্য লাস্ট চেঞ্জ অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট চেঞ্জ। এই যে এটা পেশেন্ট যে কোনো প্রেজেন্টেশনে তোমার কাছে আসতে পারে, এই 5খানা টাইপের যে কোনো প্রেজেন্টেশনে। যদি 2 ঘন্টা চেস্ট পেন নিয়ে আসে, মেবি এরকম নিয়ে আসতে পারে বা এরকম নিয়ে আসতে পারে।
যদি দুদিনে চেস্ট পেন নিয়ে আসতে পারে তাহলে এরকম ইসিজি নিয়েও আসতে পারে, কিন্তু সেটা দেখে তোমাদেরকে ডায়াগনোসিস করতে হবে, ওয়াল ডিটারমাইন করতে হবে, প্ল্যান ম্যানেজ করতে হবে, ম্যানেজমেন্ট প্ল্যান করতে হবে, ঠিক আছে? ওকে, বেসিক জিনিসগুলো হয়ে গেছে, আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। এমআই এর টাইপস, এটা তোমাদের পরীক্ষাতে আসে, আমি সেই কারণে এই স্লাইডটা এখানে রেখেছি। মেনলি আমাদের বেশিরভাগ মায়োকার্ডিয়াল ইনফারকশন অ্যাথেরোথ্রম্বোটিক হয়, অ্যাথেরোথ্রম্বোসিসের জন্য হয়, দ্যাট ইজ টাইপ 1। টাইপ 2 ইজ ডিউ টু ইমব্যালেন্স বিটুইন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সিভিয়ার অ্যানিমিয়া হলে যে মায়োকার্ডিয়াল ইনফারকশন হতে পারে সেটাকে আমরা বলি টাইপ 2। টাইপ 3 হলো কার্ডিয়াক ডেথ হয়ে গেছে, অন্য কোনো অসুখ ছিল না, আমরা অ্যাজিউম করছি ইট মাইট বি কেস অফ মায়োকার্ডিয়াল ইনফারকশন, পেশেন্ট স্মোকার ছিল, ডায়াবেটিক ছিল, হঠাৎ করে মারা গেছে, কোনো কিছু ফিচার্স পাওয়া যায়নি, তাকে আমরা বলতে পারি টাইপ 3। তারপর হয়তো পোস্টমর্টেম ইনভেস্টিগেশনে দেখা গেলো যে হ্যাঁ প্লেগ পাওয়া গেছে। টাইপ 4 হলো প্রসিডিওর রিলেটেড, টাইপ 5 হলো প্রসিডিওর রিলেটেড, টাইপ 4 হলো আধুনিক প্রসিডিওর রিলেটেড, দ্যাট ইজ পেরি পিসিআই এমআই, আর টাইপ 5 হলো পেরি সিএবিজি এমআই, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো, this is the most important thing you should never forget in your whole life. যতক্ষণ পর্যন্ত ডক্টর ডিগ্রিটা তোমাদের নামে পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত এই ডেফিনেশন বলা চলবে না, ঠিক আছে? নাও হোয়াট ইজ দ্য ডেফিনেশন? ডেফিনেশন অফ এসটি এলিভেশন। এসটি ডিপ্রেশনের খুব একটা সিগনিফিক্যান্ট ডেফিনেশন আমরা এখন ইয়ে করি না, হ্যাঁ, তবু এখানে ভ্যালুগুলো মনে রাখার চেষ্টা করবে, কিন্তু এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফারকশন। কখন আমরা এসটি এলিভেশন হয়েছে বলবো, ঠিক আছে? কারণ অনেক ক্ষেত্রে আমাদের দেখে মনে হতে পারে এসটি এলিভেশন হয়েছে, কিন্তু আদতে কোনো এসটি এলিভেশন নেই। বিশেষ করে ইয়াং যারা, তোমার আমার মতো যারা ইয়াং 30 বিলো 30, তাদের ক্ষেত্রে বিনাইন আর্লি রিপোলারাইজেশন পাওয়া যায়। বিশেষ করে যারা জিম টিম করো তাদের ক্ষেত্রে যদি আমরা ইসিজি করি তাহলে একটা বিনাইন আর্লি রিপোলারাইজেশন পাই। সেক্ষেত্রে অনেক সময় মনে হবে যে এসটি এলিভেট হয়ে গেছে, টিউবটা অনেক বড় বড় লাগছে, কিন্তু আদৌ সেখানে কিন্তু আমরা তখন মায়োকার্ডিয়াল ইনফারকশন ডায়াগনোসিস করব না। জাস্ট এখানকারই একটা কথা, আমাদের somebody called me, some intern called me, sir, we have one patient came here, one student, আমাদের SMC স্টুডেন্ট, ওর ইসিজিতে এসটি এলিভেশন পাওয়া গেছে। I was like, I have to rush to the emergency, তাহলে আমাকে এখন এমার্জেন্সি ছুটতে হবে, আমাদের এখানকার স্টুডেন্ট। But then I asked him to send the ECG and it was just benign early repolarization, ফিশ হুক প্যাটার্ন পাওয়া যায়, আমরা ডিসকাশন করব। তো সেটাতে একদম ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। তো সেই কারণে আমি যেটা বলছিলাম যে এসটি এলিভেশনের ডেফিনেশনটা এতটাই গুরুত্বপূর্ণ, সেটা যদি ঠিকঠাক মনে না থাকে তাহলে অনেক মিসডায়াগনোসিস আমরা করব, অনেক মিসডায়াগনোসিস হয়, অনেক আননেসেসারি ট্রিটমেন্ট হয়, এবং খালি এই এসটি সেগমেন্ট ডায়াগনোসিস করতে না পারার জন্য বা মিসডায়াগনোস করার জন্য অনেক পেশেন্ট বছরের পর বছর ধরে একুস্প্রিন, অ্যাটোরবাস্টাটিন, ক্লোপিডোগ্রাল, হ্যানা তানা এসব খেতে থাকে, যেটার কোনো ইমপ্লিকেশন থাকে না, দরকার হয় না। তো সেই কারণে ডেফিনেশন এত গুরুত্বপূর্ণ। কি ডেফিনেশন? more than 1 millimeter ST elevation in any lead except lead V2 and V3. Any lead 1, 2, 3, AVR, AVL, AVF, including V1, V4, V5, V6, V6. এই সমস্ত 10খানা লিডে যদি ST elevation more than 2 millimeter হয়, ST elevationটা কোথায় দেখবো আমরা? যে পয়েন্টে। হোয়াট ইজ যে পয়েন্ট? এই ম্যাজিক পয়েন্টটা কোনটা? ঠিক যেখান থেকে এসটি সেগমেন্টটা আপস্ট্রোক নেওয়া শুরু করছে, কিউআরএস কমপ্লেক্স হয়ে গেছে, তারপর ঠিক যেখান থেকে আপস্ট্রোক নেওয়া শুরু করছে, দ্যাট টিপিক্যাল পয়েন্ট, স্পেসিফিক পয়েন্ট ইজ নোন অ্যাজ জে পয়েন্ট। সেই জে পয়েন্ট থেকে আমরা এসটি এলিভেশনটা বিচার করব। তো সেখানে যদি দেখি যে যে পয়েন্টটা মোর দ্যান 1 মিলিমিটার ইন এনি লিড এক্সেপ্ট V2 অ্যান্ড V3, তাহলে আমরা বলবো এসটি সেগমেন্ট এলিভেশন হয়েছে। এখনো এমআই বলতে অনেক পথ বাকি, এখন আমরা মায়োকার্ডিয়াল ইনফারকশন বলতে পারবো না। প্রথমে এই কনসেপ্টটা মাথায় আনো যে হোয়াট ইজ এসটি এলিভেশন, হোয়াট ইজ সিগনিফিকেন্ট এসটি এলিভেশন। তারপরের ক্লজ হলো যে ইট শুড বি কন্টিগুয়াস লিডস, মানে আমরা অলরেডি হার্টের একটা অ্যানাটমি জানি, কারণ তাহলে কম্পিউটারের সাথে আমাদের কোনো তফাৎ থাকতো না। আমরা অলরেডি হার্টের অ্যানাটমি জানি, সেই অ্যানাটমির সাথে কোরিলেট করব যে এই আর্টারিটা যদি ইনফাক্ট হয় তাহলে এই লিডে আমরা এসটি সেগমেন্টের চেঞ্জ দেখতে পাই, এই আর্টারি যদি ব্লক হয় তাহলে এই সেগমেন্টে এই লিডে আমরা এসটি সেগমেন্টের চেঞ্জ দেখতে পাই। এইটা যদি আমরা ইসিজিতে পিকচারটা পাই তাহলেই আমরা বলবো যে হ্যাঁ দিস ইজ এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফারকশন। কিন্তু একটা লিডে হলো বা তারা কোনোভাবেই আর্টারি বা
ড্রেনিং আর্টারি সাপ্লাইং ভেসেলস দ্বারা কোরিলেটেড নয়, সেই সমস্ত দুটো আনরিলেটেড বা নন কন্টিগুয়াস লিডে যদি এসটি এলিভেশন হয় সেটার কোনো স্পেসিফিক ভ্যালু নেই, অন্য কারণ আমাদের তখন দেখতে হবে, অ্যাটলিস্ট মায়োকার্ডিয়াল ইনফাকশন নয়, সেটুকু আমরা বলতে পারি। এসটি এলিভেশনের হাজারো একটা কারণ আছে। Myocardial infarction is one of the most grievous and one of the most common concerning cause of ST elevation, but আরো অনেক কারণ আছে। আর কি কারণে ST elevation হতে পারে? Anybody? একটা কারণ বলো। In acute pericarditis, this will also cause ST elevation, right? But সেই ST elevation এর ধরন আলাদা, সেটা আমরা পরে ডিসকাশন করব সময় পেলে। কিন্তু ইনিশিয়ালি আমাদের এটা মাথায় রাখতে হবে, more than or equal to 2 contiguous lead এ যদি more than or equal to 1 millimeter ST elevation হয় except in lead V2 and V3, তাহলে আমরা সেটাকে বলবো significant ST elevation, myocardial infarction বলতে পারি। তাহলে V2 আর V3 ক্ষেত্রে কি? তার ক্ষেত্রে পুরোপুরি আলাদা। প্রথমে আমরা দেখব সেক্স, whether male or female। যদি ফিমেল হয় তাহলে আমরা প্রথমে এই যে একটা ভাবি, যদি ফিমেল হয় তাহলে আমরা কাটঅফটাকে বাড়িয়ে দেব, কারণ নরমালি V2 V3 তে 1 মিলিমিটার ST elevation সবারই থাকতে পারে, তোমার থাকতে পারে, ওর থাকতে পারে, ওর থাকতে পারে, দাদুর থাকতে পারে, সবার থাকতে পারে। কিন্তু যদি দেখি সেই ST এলিভেশনটা মোর দ্যান 1.5 ইন ফিমেল অফ এনি এজ, তাহলে দ্যাট ইজ সিগনিফিক্যান্ট। ইন মেল তখন আমরা দুটো বয়স ভাগ করে নিই, বিলো 40 অ্যাবাভ 40। যদি বিলো 40 হয় তাহলে নরমালি ST এলিভেট করতে পারে ইন বিনাইন আর্লি রিপোলারাইজেশন, সেক্ষেত্রে আমরা থ্রেশহোল্ডটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, কত? 2.5। আর যদি অ্যাবাভ 40 হয় তাহলে 2। বোঝা গেল? এইটা কখনো বলা চলবে না, সারা জীবনেও না, ঠিক আছে? পরীক্ষার পারপাস না, জীবনের পারপাস এটা। তাহলে ST elevation in any lead except V2 V3 1 millimeter or more in contiguous leads. In case of V2 V3, if it is female, more than 1.5, if it is male above 40, more than 2, below 40, more than 2.5. Clear? So this is the definition of ST elevation. Myocardial infarction হয়েছে কি না হয়েছে সেটা আমরা তখন আরো বিকেতে বুঝবো। তাহলে নন ST elevation acute coronary syndrome কাকে বলবো? যখন ST segment depression হবে more than 0.5, more than or equal to 2 contiguous lead এ, tube inversion হবে more than 1 millimeter, R by R is ratio more than 1 হবে, or transient ST segment elevation হবে। সবগুলোই যদি কোন ST segment less than 1 millimeter হয় সেটাও কিন্তু নন ST segment elevation এর মধ্যে পড়ছে। বুঝতে পারছো? ট্রানজিয়েন্ট ST elevation। তাহলে নন ST তে এই সিগনিফিক্যান্ট ST elevation ছাড়া বাদ বাকি যা কিছু STT চেঞ্জেস আছে সেটা আমরা নন ST elevation এর মধ্যে ফেলে দিচ্ছি, provided along with angina symptoms। পেশেন্টের চেস্ট পেন হচ্ছে, এক্সেশনাল বা শর্টেজ অফ ব্রেথ হচ্ছে, বা ব্র্যাডিকার্ডিয়া হাইপোটেনশন যেগুলো থাকছে, তখন আমরা সেটাকে অ্যানেস্থেসিস বলতে পারি। তো ST elevation এর ডেফিনেশনটা বলে দাও। মোর দেন 2 কন্টিগুয়াস লিডে যদি মোর দেন 1 মিলিমিটার হয়, হ্যাঁ, তাহলে অ্যান্ড তারপরে হ্যাঁ ইন এক্সেপ্ট V2 V3, হ্যাঁ V2 V3 তে V2 V3 সেটা তো ভুলে যাবে। হ্যাঁ সবাই ক্লিয়ার? এটা বলা চলবে না, ঠিক আছে? আচ্ছা, আমি অ্যানাটমিটা ডিসকাশন করছি না, আর অলরেডি তোমাদের ক্লাস হয়েছে। এই টেবিলটা একটু গুরুত্বপূর্ণ, দেখো এখানে কিছু কিছু পয়েন্ট আমরা হাইলাইট করবো, জাস্ট তোমরা জানো অলরেডি হয়তো। 2-3 AVF inferior wall সবাই জানো, সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি বা লেফট সার্কামফ্লেক্স আর্টারি। আমরা এইটা বা এটা না এইটা সেটা আলাদা করতে পারি, ঠিক আছে? ওটা হায়ার লেভেলের ডিসকাশন, কিন্তু আমি বলে রাখছি জাস্ট ইসিজি দেখি আমরা রাইট করোনারি আর্টারি নাকি লেফট সার্কামফ্লেক্স আর্টারি সেটা ডেলিনেট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, 1 AVL আর V5 V6 ল্যাটারাল ওয়াল, ইসিজি গুলো যদি মাথায় রাখো তাহলে বুঝতে পারবে। তাহলে 1 উপরের দিকে ছিল, ঠিক আছে, সরি AVL এদিকে ছিল, 1টা এদিকে ছিল, আর V5 V6 চেস্ট লিডের ওই সাইডে ছিল। তাহলে অল দিস থিংস V1 V2 রাইট সাইডেড ভেন্ট্রিকল, তাহলে রাইট ভেন্ট্রিকুলার এমআই, সরি V1 V2 ইজ এটা চেস্ট ওয়ালে, সেপ্টাল ওয়াল, V1 V2 ইজ সেপ্টাল ওয়াল। এটা সবসময় একরকম থাকে না, V1 যদি খালি হয় তাহলে সেটাকে আমরা রাইট ভেন্ট্রিকল বলবো, V1 V2 বা V3 অবধি আমরা সেটাকে সেপ্টাল ওয়াল দেখবো। V3 V4 anterior wall, V1 to V4 anteroseptal wall, V3 V6 and 1 AVL anterolateral wall। এগুলো এত কিছু মনে রাখার দরকার নেই,
এই অ্যান্টেরোসেপ্টাল এটা মনে রাখবে, যদি তাহলে V1 2 3 4 এটাতে যদি এলিভেশন থাকে তাহলে ইট ইজ অ্যান্টেরোল্যাটারাল বা অ্যান্টেরিয়র বলতে পারো। যদি 1 AVL V5 V6 হয় তাহলে ল্যাটারাল, যদি 2 3 AVF হয় তাহলে ইনফেরিয়র। এই তিনটে জিনিস মনে রাখো, এরপরে আমরা বাদবাকি জিনিসগুলো ইসিজিতেই ডিসকাশন করে নেব। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছ? জট তোমরা অ্যান্সার বলবে, আমি চুপ করে থাকবো। খালি এসটি সেগমেন্ট দেখো, সিস্টেমেটিক্যালি তোমাদের অ্যাসেস করা উচিত। প্রথমে সবথেকে প্রথমে কি দেখি ইসিজির? রেট, তারপরে রিদিম, তারপরে অ্যাক্সিস, তারপরে রোটেশন, তারপরে কোনো ভেন্ট্রিকুলার কোনো এনলার্জমেন্ট, কোনো চেম্বার এনলার্জমেন্ট, তারপরে ইন্টারভালস, পি ওয়েভস, পিয়ার ইন্টারভালস, তারপরে কিউআরএস কমপ্লেক্স, তারপরে এসটিটি চেঞ্জেস, তারপরে স্পেশাল ক্যারেক্টার। এই সিকোয়েন্স মনে আছে? লিখে দিয়েছিলাম, সেটা মুখস্থ করবে। তো আমরা ওগুলো যাচ্ছি না, ডাইরেক্টলি বলো এখানে 2 3 এভিএফ আমরা এসটি এলিভেশন পাচ্ছি, 2 তে পাচ্ছি, 3 তে পাচ্ছি, এভিএফ এ পাচ্ছি। দেখো পাচ্ছি কিনা। হ্যাঁ, ছোট ঘর 1 মিলিমিটার। ঠিক আছে, এখানে দেখো কোন পয়েন্টটা দেখবো? এই পয়েন্ট দেখবো না এই পয়েন্ট দেখবো? কোন পয়েন্ট দেখবো? এই পয়েন্ট দেখবো না এই পয়েন্ট দেখবো? এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর না 2 নম্বর? এখানে বলো। আচ্ছা, এই পয়েন্টটা দেখবো নাকি এই পয়েন্টটা দেখবো? প্রথমটা, দিস ইজ কিউআরএস কমপ্লেক্স। তারপরে কিউআরএস যে শেষ হলো তার জাস্ট পরের মুহূর্ত থেকেই তো এসটি সেগমেন্ট চালু হয়ে গেল। তাহলে যে মুহূর্তে ডিফ্লেকশন হচ্ছে, যে উপরে হোক, নিচে হোক, সাইডে হোক, বাঁয়ে হোক, যে মুহূর্তে থেকে ডিফ্লেকশন শুরু হচ্ছে, দ্যাট ইজ দ্য যে পয়েন্ট। তো আমি যদি এইটা ভাবি, সেটা ভাবলে হবে না, আমাদের এই পয়েন্টটা ভাবতে হবে। ঠিক আছে, তাহলে সেটা ডেফিনেটলি মোর দ্যান 2 মিলিমিটার হচ্ছে, মোর দ্যান 2 মিলিমিটার হচ্ছে। সো দিস ইজ সিগনিফিক্যান্ট এসটি এলিভেশন। এবারে কোন ওয়াল? 2 3 AVF ডেফিনেটলি ইনফেরিয়র ওয়াল। ঠিক আছে, আচ্ছা, এখানে ফিচার্স গুলো দেওয়া আছে। আমরা ইউজুয়ালি ইসিজি দিই, তারপরে বলি যে কেন তুই এটা বলছিস, মানে ইউ হ্যাভ টু এক্সপ্লেন দ্য পয়েন্টস ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। সো ওয়ান ফেভার ইজ এসটি এলিভেশন 2 3 AVF পাচ্ছি, কিউ ওয়েভ পেয়ে গেছি 3 and AVF এ কিউ ওয়েভ, দিস ইজ কিউ ওয়েভ। দেখো তাহলে যদি কোনো ফার্স্ট নেগেটিভ ওয়েভ ইজ কিউ ওয়েভ, সো দিস ইজ কিউ ওয়েভ। তাহলে আমরা কিউ ওয়েভ পাচ্ছি 3 তে আর AVF এ, তাহলে কিউ ওয়েভ পাচ্ছি। রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন পাচ্ছি, and টু ওয়েভ ইনভার্সন পাচ্ছি AVL এ। দেখো AVL এসটি ডিপ্রেশন আছে, ডেফিনেটলি আছে, মোর দ্যান 0.5, মানে যদি একটু ডিপ্রেশন থাকে সেটা সিগনিফিক্যান্ট। তো এসটি ডিপ্রেশন আছে। আচ্ছা, লেফট সার্কামফ্লেক্স আর্টারি অক্লুশন, এটা তোমাদের জানতে হবে না। ঠিক আছে, কনফিউজড হয়ে যাবে। এই জিনিস কিন্তু যাক, যখন একসাথে অনেকগুলো জিনিস হবে তখন মনে পড়বে না কিছু। এটা দেখো, এটা সিগনিফিক্যান্ট এসটি এলিভেশন 2 3 AVF এ পাচ্ছ, তার সাথে রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন পাচ্ছি, 1 এ পাচ্ছি, AVL এ পাচ্ছি। পাচ্ছি কি না? পাচ্ছি তো। সো দিস ইজ ইনফিরিয়র ওয়াল এসটি এলিভেশন মাইকোয়ার্ডিয়াল ইনফাকশন। এইখানে দেখো, এখানে এসটি এলিভেশন পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, তাহলে 2 3 AVF এসটি এলিভেশন আছে, 1 আর AVL এ রেসিপ্রোকাল ডিপ্রেশন আছে, তাই তো? হ্যাঁ, এসটি এলিভেশন পেয়ে গেছে তো। হ্যাঁ, আর কোথাও দেখতে হবে? দেখা উচিত। ঠিক আছে, বেসিক্যালি V1 V2 V3 এই তিনটে লিড যখন ইনফিরিয়র ওয়াল তুমি দেখছো, তখন V1 V2 V3 এই তিনটে লিড দেখতে হয়। এই তিনটে লিডে যদি এসটি এলিভেশন থাকে তাহলে ইট মে ইন্ডিকেট অ্যাসোসিয়েটেড রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন। যদি এসটি ডিপ্রেশন থাকে ইট মে ইন্ডিকেট অ্যাসোসিয়েটেড posterior wall myocardial infarction। ইউজুয়ালি একটু একটু পরের লেভেলের। যদি বলতে পারো খুবই ভালো ব্যাপার, যদি না বলতে পারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, এসটি এলিভেশন 2 3 AVF inferior wall MI, as simple as that। ঠিক আছে, দেখো এসটি এলিভেশন ইন V1, যদি এসটি এলিভেশন থাকে 2 3 AVF এলিভেশন হচ্ছে, তার সাথে V1 এ এলিভেশন থাকছে, তখন সেটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটেড রাইট ভেন্ট্রিকুলার MI। তার কারণ কি? তার কারণ কি?
যে রাইট করোনারি আর্টারি সে পস্টেরিয়র ওয়ালটাকে সাপ্লাই দিতে পারে, ইনফিরিয়র ওয়ালটাকে সাপ্লাই দিতে পারে, বা রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিতে পারে। তাহলে এগুলো কন্টিগুয়াস আর্টারিজ। তো সেক্ষেত্রে যদি প্রক্সিমালি ব্লক হয় তাহলে দুটো ওয়ালকে ইনভলভ করবে। ঠিক তেমনি লেফট সার্কামফ্লেক্স যদি হয় তাহলে পস্টেরিয়র ওয়ালকে সাপ্লাই দিচ্ছে, আবার ইনফিরিয়র ওয়ালকে সাপ্লাই দিচ্ছে। তাহলে যদি প্রক্সিমালি ব্লক হয় তাহলে দুটো ওয়াল ইনভলভ হতে পারে। সেই কারণে আমরা বেসিক্যালি ইনফিরিয়র ওয়ালে আমরা কন্টিগুয়াস অন্য কোনো ওয়ালে ইনফ্যাক্ট আছে কিনা সেটা আমরা দেখি। কিভাবে দেখবো? V1 V2 V3 V1 V2 তে যদি দেখি ST এলিভেশন থাকছে তাহলে ইট ইন্ডিকেট রাইট ভেন্ট্রিকুলার এমআই মেবি। আর যদি ডিপ্রেশন থাকে তাহলে উই মে সাজেস্ট দ্যাট দেয়ার মে বি পস্টেরিয়র ওয়াল এমআই। তো পস্টেরিয়র ওয়াল এমআই দেখার জন্য তখন কি করব? পস্টেরিয়র লিডস নেব। V1 V2 V3 V4 V5 V6 হলো, তাহলে 7 8 9 তিনটে নিয়ে নেব পেছনের দিকে, সেখানে আমরা সুন্দর এলিভেশন দেখতে পাবো। ঠিক আছে, ওটারই রেসিপ্রোকাল চেঞ্জ আমরা V1 V2 V3 তে পাই, সেই কারণে ডিপ্রেসড হয়। ঠিক আছে, ওকে। পস্টেরিয়র ওয়াল এমআই এখানে আমরা দেখে নিচ্ছি। দেখো V1 V2 V3 তে সিগনিফিক্যান্ট ডিপ্রেশন দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা পস্টেরিয়রলি দিই তাহলে এলিভেশন পাবো। তাহলে দিস ইজ inferior wall plus posterior wall myocardial infarction ST elevation। এখানে দেখো V1 V2 V3 তে এলিভেশন পাচ্ছ, V4 V5, তাহলে ইট ইজ anterolateral ST elevation myocardial infarction। ল্যাটারাল বলছি কারণ V5 ইনভলভ হয়ে গেছে, 1 AVL দেখো সেখানে ইনভলভ হয়েছে কিছুটা, আর তার সাথে অ্যান্টেরিয়র তো আছে। এতে ইজ ইট সিগনিফিক্যান্ট? Definitely significant, more than 2 millimeter obviously, more than 2.5 at any age this is significant, right? হাই ল্যাটারালটা একটু জেনে রাখো, এটা তোমাদের এমসিকিউ তে অনেক সময় দিয়ে থাকি। যদি 1 আর AVL কেবলমাত্র এলিভেটেড থাকে, বাদ বাকি আর সেরকম কোনো এলিভেশন না থাকে, তাহলে এক্সট্রিম ল্যাটারাল হয়ে যাচ্ছে। 1 আর AVL এই দুটো লিড যদি এলিভেট থাকে, অন্য কোথাও AVL না থাকে, তাহলে সেটাকে আমরা বলি হাই ল্যাটারাল ST এলিভেশন। ঠিক আছে, এটার একটা ইমপ্লিকেশন আছে। এটা স্পেসিফিক ব্রাঞ্চ কে হাই ল্যাটারাল V6 এইটা বলছো না? অ্যাকচুয়ালি V6 আমরা নিচের দিকে নিচ্ছি না, হাই ল্যাটারাল, ওই কারণে তো লো ল্যাটারাল বলছি না, হাই ল্যাটারাল। V6 এ আমরা যাচ্ছি না, V5 V6 এ নরমাল ল্যাটারাল অ্যান্টেরোল্যাটারালে পাবো বা নরমাল ল্যাটারালে পাবো, কিন্তু যখন হাই ল্যাটারাল বলছি তখন উপরের ল্যাটারাল ওয়াল ভাববো, তখন V6 ওই 5th ইন্টারকস্টাল স্পেসে আসবে না অতটা। ঠিক আছে, আচ্ছা ইনফেরিয়র পস্টেরিয়র দেখো, আচ্ছা এটা হয়ে গেছে অলরেডি। সো দিস ইজ অল অ্যাবাউট মাইকোরিয়াল ইনফেকশন। মেইনলি দুই ধরনের ইনফেকশন তোমাদের মনে রাখতে হবে, ইনফেরিয়র ওয়াল আর অ্যান্টেরোল্যাটারাল ওয়াল বা অ্যান্টেরিয়র ওয়াল। ঠিক আছে, আর তার সাথে যদি ইনফেরিয়র ওয়ালের সঙ্গে V1 V2 V3 দেখে নিতে পারো একবার উঁকি মেরে, যদি বলে দিতে পারো পস্টেরিয়র ওয়াল বা রাইট ভেন্ট্রিকুলার ওয়াল এমআই, তাহলে ইট ইজ অ্যান এক্সট্রা পয়েন্ট, ইট ইজ আ বোনাস পয়েন্ট, ইউ ক্যান ইমপ্রেস দ্য এক্সামিনার, রাইট? মিসেলেনিয়াস ইসিজির মধ্যে একখানা দুখানে ডিসকাশন করব। দেখো এখানে একটা স্লারিং অফ কিউআরএস কমপ্লেক্স দেখতে পাচ্ছ। নরমালি কি এইভাবে সোজা উপর উঠে যাই, এখানে দেখো একটু স্লারিং হচ্ছে, স্লারিংটা কেমন? So this is known as বদ্বীপ ডেল্টা ওয়েভস। ঠিক আছে, সেই গঙ্গাসাগর অনেক চড়া হয়ে যাচ্ছে, তো যেরকম গঙ্গাসাগরের একটা দিকে যদি তুমি গঙ্গা ধরো তাহলে এরকম ওই আস্তে আস্তে উঠবে মোহনাটা, ঠিক তেমনি এরকম ভাবে ওঠে। দেখো এখানে মনে হচ্ছে গঙ্গা সমুদ্রে মিশছে। ঠিক আছে, সো দিস ইজ নোন অ্যাজ ডেল্টা ওয়েভ। কেন ডেল্টা ওয়েভ পাবো? It is due to aberrant connection between the ventricle and atria, aberrant electrical connection হতে হবে। সেই aberrant electrical connection দিয়ে যদি ইম্পালসটা একটু আগেই চলে আসে, তারপরে নর্মাল যে ভেন্ট্রিকুলার সিস্টেমের যে কন্ডাকশন সিস্টেম সেটাকে রিক্রুট করে, তাহলে তো পুরোটা বাকিটা নর্মাল হয়ে গেল, কিন্তু ইনিশিয়াল ফেজটা তো তাড়াতাড়ি চলে আসলো, ওই কারণে এটা স্লারিং আপস্ট্রোক। So this is typically seen in Parkinson White syndrome। এই পার্কিনসন আর পার্কিনসন ডিজিজের পার্কিনসন পুরো দুটো আলাদা ব্যক্তি। ঠিক আছে, এটা গোলাবে না। হ্যাঁ, সো দিস ইজ Wolff Parkinson White syndrome, WPW syndrome। তাহলে
ডেফিনেটলি তাহলে পিয়ার ইন্টারভাল কমে যাবে। পিয়ার মানে কি, পিয়ার ইন্টারভাল মানে কি, পি ওয়েভের শুরু থেকে আর ওয়েভের শুরু অবধি। তাহলে যেহেতু আর ওয়েভটা আগে এগিয়ে আসছে, তাহলে আর পিয়ার ইন্টারভালটা কমে যাবে। তাহলে শর্ট পিয়ার ইন্টারভাল along with flaring upstroke of QRS complex or R wave is known as delta wave seen in WPW syndrome. Simple, মনে থাকবে। আচ্ছা, প্যাথোলজিটা দেখানো হয়েছে, প্রি এক্সাইটেশন হয়ে যাচ্ছে। ইট ইজ অলসো নোন অ্যাজ প্রি এক্সাইটেশন সিনড্রোম, একটু আগে এক্সাইট হয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে অনেকেই থাকে, বাচ্চাবেলাতেও থাকতো, কোনো একটা কোশ্চেন স্যার জিজ্ঞেস করলো, হঠাৎ করে আগে হাত তুলে অ্যান্সার বলতে শুরু করলো, হয়তো পুরো অ্যান্সারটা কোশ্চেনটা শোনাই হয়নি, কিন্তু অ্যান্সার বলো। সো দিস ইজ নোন অ্যাজ প্রি এক্সাইটেশন, ঠিক আছে? আমি কাউকে মিন করছি না, বাট বলি, মানে এরকম থাকে, আমি ওইরকম ছিলাম একটু, ঠিক আছে? সো এরকম, এটাকে বলে প্রি এক্সাইটেশন সিনড্রোম। সো দিস উইল কজ ডেল্টা ওয়েভ, ঠিক আছে? এইখানে দেখো, স্যার আইজ্যাক নিউটনের নাম শুনেছো? শুনেছো, সবাই শুনেছে। স্যার আইজ্যাক নিউটন একটা জিনিস আবিষ্কার করেছিল অ্যাট দ্য এজ অফ 20। আমরা লকডাউনে কি করেছি? নেটফ্লিক্স দেখেছি, তাই তো? সিরিজের পর সিরিজ শেষ হয়ে গেছে। স্যার আইজ্যাক নিউটন যখন কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তারপরে 18 বছর বয়সে গিয়েছিলেন, দিয়ে হঠাৎ করে একটা লকডাউন হয়ে গেল। তখন কি ছিল? তখন তার কোভিড ছিল না, কি ছিল? প্লেগ, বিবনিক প্লেগ। লন্ডনের পুরো একদম মানে অনেক লোক মারা গিয়েছিল, এভরি 1 in 6 persons আর ডাইং। তো তখন যথারীতি লকডাউন হয়েছিল, তো কেমব্রিজ থেকে বাড়িতে এসেছিল, বসেছিল, তখন আবিষ্কার করেছিল একটা জিনিস। কি জিনিস আবিষ্কার করেছিল? অনেক জিনিসই তখন আবিষ্কার করেছিল, তার মধ্যে একটা জিনিস হলো কি? ক্যালকুলাস। ক্যালকুলাস করেছে সবাই, ক্লাস 11 12 ম্যাথমেটিক্স ছিল তো সবার, নাই ছিল না? কেউ ম্যাথমেটিক্স ছিল না এরকম আছো? সবারই ছিল, ঠিক আছে? তো ক্যালকুলাস আবিষ্কার করেছিল। সেই ক্যালকুলাসে আমরা দুটো জিনিস পড়তাম, একটা হলো ইন্টিগ্রেশন, একটা হলো ডেরিভেশন। ইন্টিগ্রেশনের জন্য কি ওয়েভ ইউজ করতাম, মানে কি কি লেটার ইউজ করতাম? এপসিলন। লেটারটার নাম কি? এপসিলন। তো ক্যাপিটাল এপসিলন, এটা স্মল এপসিলন ছিল, এটা ক্যাপিটাল এপসিলন। এইখানটায় দেখো, এটাকে যদি একটু ঘুরিয়ে দাও, তাহলে এটা কি এপসিলন ওয়েভের মতো লাগছে? এপসিলনের মতো লাগছে এই জায়গাটা? একটু এরকম ঘুরে গেছে, ঠিক আছে? সো দিস ইজ নোন অ্যাজ এপসিলন ওয়েভ। কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লাসিয়া। রাইট ভেন্ট্রিকল এমনিই তো পাতলা, তাতে যদি কখনো ডিজেনারেশন হওয়ার ফলে মাসলের বদলে ফ্যাট জমে যায়, তাহলে সেটাকে আমরা বলবো রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লাসিয়া। এই সেম জিনিস যদি লেফট ভেন্ট্রিকুলার হয়, তাহলে কি বাচ্চাটা বাইরে আসবে? ইউটেরাসে বাইরে আসবে না, কারণ দ্যাট উইল বি ইনকম্প্যাটেবল উইথ লাইফ। কিন্তু রাইট ভেন্ট্রিকুলার খুব একটা বেশি কাজ নাই, জাস্ট অ্যাকোমোডেট করা ছাড়া, বা কিছুটা লো প্রেসারে পাম্প করে লাঙে ব্লাড পৌঁছে দেওয়া ছাড়া। এটা তো লো রেজিস্ট্যান্স সিস্টেম লাংটা, তাই না? তো this person will this deficiency will be compatible with life, এবং সেই কারণে আমরা তার ইসিজি করব, এবং ইসিজিতে আমরা এরকম একটা এপসিলন ওয়েভ দেখতে পাবো। সো দিস ইজ নোন অ্যাজ এপসিলন ওয়েভ। কোথায় পাওয়া যায়? অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লাসিয়া, ঠিক আছে? দিস ইজ নোন অ্যাজ অসবর্ন ওয়েভ বা জে ওয়েভ। দেখতে পাচ্ছ, এটা ডেল্টা ওয়েভটা আগে ছিল, জে ওয়েভটা পরে আছে। অনেকগুলো কারণে পাওয়া যায়, ঠিক আছে? হাইপোথার্মিয়া, হাইপার ক্যালসিমিয়া, এই দুটো কারণ সব থেকে আগে মনে রাখবে তোমরা, হাইপোথার্মিয়া আর হাইপার ক্যালসিমিয়া, ঠিক আছে? হাইপার ক্যালসিমিয়া চেঞ্জ আমি একটা সিঙ্গেল পেজে দেখানোর চেষ্টা করেছি। এখানে ব্র্যাডিকার্ডিয়া হবে, তার সাথে টি ওয়েভের মরফোলজি চেঞ্জ হবে, লাস্টে সিভিয়ার হাইপার ক্যালসিমিয়াতে সাইন ওয়েভ পাওয়া যাবে, সাইন ওয়েভ প্যাটার্ন পাওয়া যাবে, ঠিক আছে? আর কিছু পেরিকার্ডিয়াল ইফিউশনের লো ভোল্টেজ কমপ্লেক্স, দেখো যদি লিম্ব লিড লেস দ্যান 1 ঘর হয়, 1 বড় ঘর, আর যদি চেস্ট লিড লেস দ্যান 2 বড় ঘর হয়, তাহলে সেটাকে আমরা বলবো লো ভোল্টেজ কমপ্লেক্স। এটা টিপিক্যালি দেখা যায় পেরিকার্ডিয়াল ইফিউশনে, হার্টের চারিধারে জল জমে গেছে, সেই কারণে ইম্পালসটা ঠিকঠাক বাইরে চেস্ট ওয়ালে আসতে পারছে না। সো দিস ইজ অল অ্যাবাউট ইসিজি। এটা রেফারেন্স LITFL, এই ওয়েবসাইটটা তোমরা ঘাঁটবে ভবিষ্যতে সবথেকে বেশি, ঠিক আছে? কি one of the most useful website for ECG, right?